শুভ সন্ধ্যা বন্ধুরা। রেডিও জংশনের পত্রালি অনুষ্ঠান আজ আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে 15তম পর্বে পদার্পণ করেছে। হ্যাঁ, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আমাদের পত্রালির দপ্তরে জমা পড়ছে অনেক 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 চিঠি। বন্ধুরা, সেই কারণে আমরা ঠিক করেছি আমাদের এ পক্ষের 2 সপ্তাহের বদলে আমরা আগামীকাল রবিবার আরেকটা পর্ব সম্প্রচার করতে হবে। চিঠির সংখ্যা এত বেশি যে আমরা হয়তো 2টো পর্বে শেষ করতে পারবো না। তাই আজ আমাদের সঙ্গে আছেন মোনালিসা ঘোষ জানা, তপন কুমার গোস্বামী, দেবজিৎ ঘোষ, শ্রীহরি জানা, সৌমেন্দ্রনাথ জানা, দ্বিতীপ্রিয়া রায়চৌধুরী, শ্রীহরি জানা, অনন্যা রায় চক্রবর্তী। হ্যাঁ, যুক্ত হয়েছেন ঋতুপর্ণা চৌধুরী গোস্বামী। মোনালিসা ঘোষ জানা জানিয়েছেন শুভ সন্ধ্যা। তপন গোস্বামী জানাচ্ছেন শুভ সন্ধ্যা, শুনছি, সঙ্গে আছি। দেবজিৎ ঘোষ বলছেন শুনছি। সৌমেন্দ্রনাথ জানা জানিয়েছেন এলাম। শুভ সন্ধ্যা জানিয়েছেন দ্বিতীপ্রিয়া রায় চৌধুরী। রয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। ঋতুপর্ণা চৌধুরী গোস্বামী জানিয়েছেন এলাম। সুপর্ণা গাঙ্গুলি শুনছেন। শ্রীহরি জানা লিখছেন এসে গেলাম, কিন্তু ঝড় পরবর্তী নেটওয়ার্কের অবস্থা ভালো নয়। আশা করি প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের বিষয় অসহায়ত্বের সেই দিনটি। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর কৃষ্ণাদি। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহায়তায় বিদিশা শেখর হাজরা। আজ চলে আসছি আপনাদের চিঠিপত্র নিয়ে। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখাজঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। প্রিয় পত্রালি, আর 10টা নিম্ন মধ্যবিত্ত পরিবারে যা দেখা যায় ঠিক তেমনটি। সদ্য সাম্মানিক স্নাতক হয়েছি। পরিবারের সবার আশা একটা চাকরি পাবে, আর সেই আয়ের স্রোতে ভেসে যাবে সব আর্থিক অনটন। এই আর কি। আশা পূরণ না হওয়ায় প্রিয়জনদের চাঁদ মুখে নেমে এলো গ্রহণের কালো ছায়া। শরীরী ভাষা গেল বদলে। প্রথমে আকারে ইঙ্গিতে, পরে আচরণে ও ভাষায় সকলে আমাকে উপহার দিল অবহেলা, তাচ্ছিল্য আর অপমান। ভালো কথা বললেও ছোট বড় সকলে 2 কথা শুনিয়ে যায়, যা 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 অনেক হয়েছে। 5 পয়সার মুরদ নেই, তার আবার বড় বড় কথা। ডিগ্রিধারী হয়ে লাভ কি? দেখ দেখ, তোর থেকে ছোট মূর্খ ছেলেগুলো বাড়ি গাড়ি সম্পত্তি করে নিল, আর তুই বেকার। স্বঘোষিত প্রতিযোগীরাও ছেড়ে কথা কয় না। তাদের তো যেন বিদ্রূপ শেষ হতেই চায় না। তেমন কৃতি ছাত্র, গুণী মানুষ নাই বা হলো, একটা চাকরি জোগাড় করতে পারলে সে যে রাতারাতি কার্বন থেকে হিরেতে পরিণত হয়ে যায়। গলা ছেড়ে চিৎকার করে বলে বেড়ায়, ভালো রেজাল্ট করলেই হয় না, দেখুন আমার ছেলের মেধা, এক চান্সে সরকারি চাকরি লাগিয়েছে। কোনো অভিভাবক বলেন, ওর তো 2টো টিউশন পড়াবারও ক্ষমতা নেই, আর আমার ছেলের উপরিটাতেই সংসার চলে যায়। এই পরিস্থিতিতে আমার কাছে একটা চাকরি হয়ে ওঠে পাখির চোখ। লক্ষ্য ভেদ করতেই হবে। বুঝলাম এই সমাজ সব কিছু রোজগার দিয়ে পরিমাপ করে, কিন্তু আমি যে বড় অসহায়। চিঠি পাঠিয়েছিলেন কমল ঘোষ,
গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখাজঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। চিঠি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাকঘর গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। স্নেহের পরশমাখা রেডিও জংশন। কাশ্মীরের কার্গিল সেক্টরে পোস্টিং বাঁকুড়ার জয়পুরের ছেলে তপন ও মালদহের চাঁচলের ছেলে দীপকের। দুজনেই বাঙালি হওয়ার সুবাদে এবং দুজনের শারীরিক মিল একেবারে যমজ ভাইয়ের মতো হুবহু। অভূতপূর্ব ও অসম্ভব মিল। এখানে সারা বছরই কুয়াশা, সূর্য প্রায় অমিল। চারিদিকে নিস্তব্ধতার মধ্যেও চোরা গোপ্তা গুলির আওয়াজ, প্রতিনিয়ত ঝুঁকি। দীপক পারিবারিক কথা বলে। তার স্ত্রী, ছোট্ট ছেলে দানু ও বৃদ্ধ বাবা ও মা আছেন। একদিন অসতর্ক মুহূর্তে দীপক বড় বড় পাক জঙ্গি দ্বারা নিহত হয় এবং দেহ পর্যন্ত পাওয়া যায় নাই। কী দুর্ভাগ্য! তপনকেই চাঁচলে যেতে হলো। গিয়ে দেখে দীপকের বাবা মরণাপন্ন। সে শুধুই পুত্রের আশার দিকেই চেয়ে দিন গুনছেন। তপন কিছু বলতে না পেরে দীপকের বাবাকে নিজের বাবার মতো পরম মায়ায় ও আদরে সেবা করতে লাগলো। তবে একদিনের মধ্যেই দীপকের বাবা পরম আত্মনির্ভরতায় ছেলের কোলে মাথা রেখে পরম শান্তিতে চলে গেলেন দূরের তারা হয়ে। তপন শেষকৃত্য ও শ্রাদ্ধ করে বিদায় নিল। তপন দীপকের স্ত্রীকে জানিয়েছিল যে দীপক আর নেই। তবুও দীপকের স্ত্রী সধবা রূপ রেখেই যাপন করতে লাগলো, কেননা তার শাশুড়িও সকরুণ মমতায় ছেলের দিকে তাকিয়ে। এই চরম অসহায়ত্বের মধ্যে তপন ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে স্মরণ করছে। তার ব্রত হোক ত্যাগ ও সেবা। একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর, আর সমস্ত অসৎ ও অনিত্য। ইষ্ট চিন্তায় ঠাকুরকে ডেকে বিদায় নিল সে। চিঠিটি পাঠিয়েছিলেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাকঘর গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন স্বাতী মুখোপাধ্যায়, স্নিগ্ধতা, স্কুলডাঙ্গা, বাঁকুড়া থেকে। কৈশোরের শেষে যখন চোখ সব কিছুই সুন্দর দেখে, তখন শুধু নিজেকে নয়, সমস্ত পরিবেশকেই ভালো লাগে। এই সময়টাতে আমি কলকাতার কলেজে হোস্টেল থেকে পড়তে গেলাম। যাই দেখি ভালো লাগে, সব বিশ্বাস করি। কিন্তু ঘরের বাইরে বেরিয়ে দেখি সব সুন্দর নয়, পায়ে পায়ে অসুন্দরও ঠেকতে লাগলো। এমন একদিনে দিদি অসুস্থ শুনে কলকাতার আরেক প্রান্তে ওর হোস্টেল থেকে ফিরতে জ্যামে আটকে পড়ে রাত হয়ে গেল। হোস্টেলে 8টার মধ্যে ফেরা নিয়ম। ঠিক করলাম কাছে এক বন্ধুর বাড়িতে যাব। ওরা আমাকে ভালোবাসে। বহু কষ্টে উঠতে পারা বাসটার মাঝখানে দাঁড়িয়ে আছি। মনে হলো পিছন থেকে এক বয়স্ক লোক বলছেন, নেমে আসুন, আমি আপনাকে ট্যাক্সি করে বাড়ি পৌঁছে দেব। খুব ভয় পেলাম আর অবাক হলাম। ভিড়ে ঘুরে দাঁড়াতে পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। হঠাৎ লোকটা হাত ধরে টানল। ভয় পেলেও প্রতিবাদের কথা ভাবলাম, কিন্তু সবাই যদি ভাবে আমি বা এত রাতে বাইরে কেন? লোকটা আমার হাত ধরলে আমি জোরে ধাক্কা মারলাম। বাসে গন্ডগোল শুরু হলো। একটি ছেলে সামনে এসে বলল, চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। হায়, মেয়েরা এত অসহায়, এত ঠুনকো তাদের সম্মান। স্টপেজে নামলাম। ছেলেটি বাড়ি পৌঁছে দূরে দাঁড়িয়ে রইল, একটাও কথা বলল না। আমার চোখের অবিশ্বাস সে পড়তে পেরেছিল, কিন্তু আমি ভাবছিলাম অসম্মান বাইরে থেকে দেখা যায়, সম্মান কত গভীর সে শুধু অনুভব করা যায়। চিঠিটি পাঠিয়েছিলেন স্বাতী মুখোপাধ্যায়, স্নিগ্ধতা, স্কুলডাঙ্গা, বাঁকুড়া থেকে।
পরের চিঠি পাঠিয়েছেন মুকুল রঞ্জন চক্রবর্তী, কাহিনী কাঞ্চনতলা, বাদু, কলকাতা 128 থেকে। প্রিয় পত্রালী, বোন মন্টির কিডনির অসুখ ধরা পড়ল। সঙ্গে সঙ্গে প্রভাবশালীর হাত ধরে পিজি হসপিটালে ভর্তি করে দিলাম। ডাক্তাররা বললেন ভয়ের কিছু নেই, 3 দিন বাদেই আপনার বোনকে ছেড়ে দেব। প্রতি 3 মাস অন্তর বোনকে হাসপাতালে নিয়ে আসবেন, ওষুধপত্র খাওয়াবেন আর নজর রাখবেন। বোনকে হাসপাতাল থেকে আসার দিন ঠিক দুপুরে হঠাৎ হাসপাতাল থেকে ফোন এলো, রোগীর অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি তৈরি হয়ে হাসপাতালে চলে আসুন, ডায়ালিসিস চালু করতে হবে। আমার বুকের মধ্যে রক্ত আছড়ে পড়ল, গলার কাছে একদলা কান্না উঠে এলো। টাকা পয়সার ব্যাপারে আমি অতটা প্রস্তুত ছিলাম না। অসহায় ক্লান্ত মানুষের মতো বাড়ির বাইরে ফেলে চোখে দাঁড়িয়েছিলাম। আশেপাশে অনেক আত্মীয়ই তো ছিল, কিন্তু সবখানেই স্বার্থের আষ্টে গন্ধ। নিকটজনের কাছে হাত পাততে পারলাম না। আমাদের পাড়ারই মুরলি চামার যেতে যেতে আমার সামনে থমকে দাঁড়ালো। কি দাদা, অমন থম মেরে আছেন কেন? কুছ গড়বড়ি? টাকশালের দারোয়ান মুরলি সব শুনে বলল, দাঁড়ান দাদা, আমি আসছি। কিছুক্ষণের মধ্যে আমার হাতে 50,000 টাকা এনে দিল। আমি আতঙ্কিত স্বরে বললাম, 10 দিন পরেই তোমার মেয়ের বিয়ে, পিএফ থেকে বুঝি টাকা তুলেছ? আমি তো অত তাড়াতাড়ি টাকা ফেরত দিতে পারবো না মুরলি, এই পরিস্থিতিতে। সে জোর হাত করে বলল, মন্টি হামারা ভি বহিন, রুপিয়া যখন ইচ্ছে দেবেন, আমার লড়কির শাদি ঠিক হয়ে যাবে দাদা। বড় বড় চোখ আর গালে লাল আভা নিয়ে মন্টি 6 মাস বাদে রেনাল ফেলিওরে মারা গেল। আমি টাকা শোধ করতে গেলাম, মুরলি রেগে গিয়েও কেঁদে ফেলল, বহিন মরে গেল, রুপিয়া লেকে ক্যা হোগা দাদা। কত বছর হয়ে গেছে, মুরলি ভাই আমার বুকের আধখানা ঝুবে আছে। লিখেছিলেন মুকুল রঞ্জন চক্রবর্তী, কাহিনী কাঞ্চনতলা, বাদু, কলকাতা 128 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। ওহে পত্রালি, শোনো মোর অসহায়ত্বের সেই দিনটির কথা। ছিল সম্বল সহায়, কিন্তু ভর করেছিল অসহায়। চলো ফিরি বেশ কয়েক বছর পিছনে। হায়দ্রাবাদ থেকে কলকাতা ফিরছি। দুপুর গড়াতে বিজয়ওয়াড়া স্টেশন। ট্রেন প্ল্যাটফর্ম ছুতে না ছুতে হুড়মুড়িয়ে ওঠে একদল পরিযায়ী শ্রমিক। প্যাকিংয়ের ওস্তাদরা পুরো অস্থায়ী সংসারটা বাঙ্কের উপরে নিচে ঠেসে ঠুসে ঢুকিয়ে জবরদস্তি দখল নিতে শুরু করে বসার সিটের। এদিকে পত্রিকায় আমার মুখ। তুড়ি মেরে তাদের একজন বলে, ইয়ে মেরা সিট হ্যায়, ইহা সে হাটো। তাদের টিকিট আমার সামনে মেলে ধরে, হুবহু এক টিকিট। দেখে তাজ্জব। ভাবি, যে সিটগুলোয় বসে আছি ওগুলো ওদের তাহলে? আমরা ভুল কম্পার্টমেন্টে উঠেছি, কি আমার টিকিটগুলোই ভুল? এখন যদি নেমে যেতে হয়, এই বিদেশ বিভুহে কেউ তো সহায় নয় সুপরামর্শ দেওয়ার। কোথায় যাব ছেলে মেয়ে নিয়ে? ইত্যাদি 7-17 প্রশ্নের উদয় হতে থাকে। আতঙ্কে থরহরি কম্পমান, বাড়তে থাকে শরীরের উষ্ণতা। এদিকে ওদের রূঢ় আচরণ পারলে ঠেলে তুলে দেয়। আমার ত্রস্ত চোখ টিকিটের কোচ নাম্বার, বার্থ নাম্বারে ঘোরাফেরা করে। কি মনে করে মেয়েকে দিই ওদের টিকিটগুলো চেক করতে। উল্টে পাল্টে দেখে মেয়ে বলে, तुम्हारा टिकट उत्कल एक्सप्रेस की है, ये तो ईस्ट कोस्ट एक्सप्रेस है, हमारा ट्रेन कोलकाता तक जाएगी। শোনা মাত্র চকিতে ওরা মালপত্র সমেত পড়ি মরি করে উধাও। আমার ঘাম দিয়ে জ্বর ছাড়ে। বন্ধু, পরপাশে অসহায়ত্বে মোরা সেদিনকার ট্রেন জার্নিটির কথা কোনো দিন ভুলতে পারিনি, পারবও না। চিঠিটি পাঠিয়েছিলেন
অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। সমীর সরকার লিখছেন, অনুষ্ঠান শুনছি, সঙ্গে আছি, ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন তানজিলাল সিদ্দিকী, টুনটুনি পাখি, সঞ্জীব রাহা, মুকুল রঞ্জন চক্রবর্তী লিখেছেন, মাদুরে বসে পড়েছি, সামনে জংশন। কমল ঘোষ জানিয়েছেন, সুন্দর সুন্দর চিঠি শুনবো বলে রেডিও জংশনের আসরে হাজির। পার্থ মুখার্জি জানিয়েছেন, আমিও চলে এলাম। শিখা দাস লিখেছেন, এলাম, সবাইকে শুভেচ্ছা জানাই। মহুয়া গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে। ঋতুপর্ণা চৌধুরী গোস্বামী লিখছেন, যেমন লেখা তেমনি পাঠ। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, বাহ, সুন্দর চিঠি। শিহরি জানাচ্ছেন, ছন্দপতন ঘটছে মাঝে মাঝেই। হ্যাঁ, উনি তো দীঘায় থাকেন, এই মুহূর্তে দীঘাতে তো একটু ছন্দপতন ঘটবেই নেটওয়ার্কের। সাগর ঝর্ণা লিখছেন, দেরি হয়ে গেল। শিউলি মুখার্জি অধিকারী লিখছেন, এসে পড়েছি। অরূপ মণ্ডল জানিয়েছেন, শুনতে শুরু করলাম। হ্যাঁ, তানজিলাল সিদ্দিকী বলছেন, শুনছি, শুভেচ্ছা রইল সকলের জন্য। স্নেহলতা সরকার লিখছেন, ঠিক। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কিছু কিছু চিঠির জন্য অপেক্ষা চলে, তেমনই একটি চিঠি শ্রদ্ধেয় মুকুল রঞ্জন চক্রবর্তীর। মুরলী চামারকে মনে থাকবে বহুদিন। তিনি আরও লিখছেন, শ্রী কমল ঘোষের চিঠি আমাকেও অনেক কিছু মনে করালো। সেই লড়াইয়ের দিন আমার বিগত কিন্তু কিছু অসহায়তার স্মৃতি আজও অটুট। মোনালিসা ঘোষ জানা দিদি লিখছেন, মুকুল রঞ্জন বাবুর চিঠিতে ব্যথা ঝরে পড়ল। তপন কুমার গোস্বামী লিখছেন, মুকুলবাবুর চিঠি মনটা ভারী করে দিল। সাগর ঝর্ণা লিখছেন, সত্যিকারের মানুষ মুরলী, প্রণাম। হ্যাঁ, প্রণাম। টুনটুনি পাখি আসিয়াদি লিখছেন, মুকুল রঞ্জন বাবুর চিঠি অসাধারণ লাগলো। সৌমেন্দ্রনাথ জানা আমাদের সম্পাদক লিখছেন, ভালো ভালো চিঠি পড়া হচ্ছে। আমাদের অভিজ্ঞ শ্রোতৃবৃন্দ মন্তব্যে বিরত কেন, জমছে না যে। সোমেনবাবু চাইছেন আসর জমাতে। আমাদের সঙ্গে অনন্যা দেবী রয়েছেন। মোনালিসা ঘোষ জানা লিখছেন, কমলবাবুর অতীত কথা অনেকেরই কথা। মুকুল রঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, দিলীপ কুমার চন্দ্রর চিঠিটায় বিষাদ জেগে উঠল। সত্যব্রত দত্ত কাকু, হ্যাঁ, আজকে আপনি একটু দেরিতে এসেছেন, লিখেছে, একটু দেরি হলো আসতে, ভালো লাগছে। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আরও সুদীর্ঘ হচ্ছে আমাদের পথ চলা, সুগম হচ্ছে। তাই তো আমরা বাধ্য হয়েছি এ পক্ষের বিষয়ে চিঠি নিয়ে 3টে পর্ব সম্প্রচার করার। তাই আগামীকাল রবিবার 9টা থেকে আমাদের পত্রালির 16তম পর্ব অনুষ্ঠিত হবে। আপনারা সবাই সঙ্গে থাকবেন। আজ টুনটুনি পাখি রুটি করতে করতে আমাদের পত্রালি শুনছেন। হ্যাঁ, আপনারা কাজ করতে করতে আমাদের পত্রালির চিঠি শোনেন। দিদি, এটাও তো আমাদের সবথেকে বড় পাওনা। শিউলি মুখার্জি অধিকারী লিখছেন, চিঠি তো সুন্দরী, কিন্তু পাঠ আরও সুন্দরতর করে তুলছে চিঠিকে। আজ উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা ও কৃষ্ণাদি। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। পরের চিঠিটি পাঠিয়েছেন পূর্ণিমা সিংহ। ঠিকানা 11/2 কেদারনাথ দাসলেন, দমদম, কলকাতা 7,30,000। বাবার একার রোজগারের বড় সংসার। লেখাপড়ার খরচ যাওয়া মানেই বাবার অতিরিক্ত খাটুনি। পড়ায় বাবার কোনো দিন না নেই। স্নাতকোত্তর ডিগ্রি করার ইচ্ছে। 2 বছরের আবাসিক কোর্স। থাকা খাওয়া পড়া খরচ 1,810। 1997-এর কথা। বাবার ভরসা চাষবাস। মাস 2 পরে হালে পানি পাচ্ছে না। বাবা বলে, মা, তো শিরীষ গাছ দুটো বিক্রি করে দিই। ছোটবেলায় খেলার ছলে লাগানো 2টো শিরীষ গাছ। কাঠুরের কুড়ুলের কোপ গাছের গায়ে পড়বে। অসহায় তাকিয়ে দেখা গাছ দুটিকে। চোখ ঝাপসা হয়ে এসেছিল। এ মাতৃঋণ
জীবনের বিনিময়ে আমার ইচ্ছে পূরণ। গরমকালের দুপুরে হোস্টেল ক্যাম্পাসের গাছতলায় বই খাতা নিয়ে বসে যেতাম। ওপর দিকে তাকাতাম। মনে পড়তো আমার লাগানো প্রকাণ্ড গাছ দুটির কথা। কাঠপিঁপড়ে ওদের এলাকায় পেয়ে সোহাগীপনা করতো অবশ্য। পড়া শেষে একটা চাকরির জন্য মরিয়া হাজার হাজার ছেলে মেয়ের সঙ্গে আমিও পরীক্ষায় বসলাম। এরপর প্রতীক্ষা, হতাশাও ঘিরে ফেলছে। সবার মুখে এক কথা, এই বাজারে চাকরি পাওয়া খুব কঠিন। দিন গুনছি, কবে ডাক আসে বা আদৌ আসবে কিনা। এক বন্ধু খবর দেয়, এসএসসি রেজাল্ট লিস্ট টাঙিয়েছে। তোর নাম দেখলাম, মনে হলো। অবিশ্বাসের আবহে গিয়ে দেখি প্রথম তালিকায় নামটি জল করছে। অসুস্থ বাবা খুব আনন্দ পেয়েছিলেন, তবে সংসারের গরিবি কাটানো আমার মাইনের টাকাটা ভোগ করে যেতে পারেননি বাবা। ঠিকঠাক চিকিৎসা দেওয়ার সুযোগও পাইনি বাবাকে। পিতৃ ঋণে জর্জরিত আমি শুধু চোখের জলই ফেলেছি। যখন ক্ষমতায় কুলিয়ে যায় কিন্তু কিছু করার থাকে না, তখন অসহায় হাত কামড়ানোই সার পত্রালি। চিঠিটি পাঠিয়েছিলেন পূর্ণিমা সিংহ। ঠিকানা 11/2 কেদারনাথ দাসলেন, দমদম, কলকাতা 7,30,000। চিঠি পাঠিয়েছেন অমিতা ব্যানার্জি, চুঁচুড়া, হুগলি 712101 থেকে। প্রিয় পত্রালি, আজ আমি লিখতে বসেছি একজনের মুখে শোনা অসহায় অবস্থা নিয়ে। ভদ্রমহিলার মেয়ের বিয়ের ঠিক 15 দিন আগে তার স্বামীর স্ট্রোক হয়। বাড়ি ভর্তি জিনিসপত্র কেনাকাটা হয়েছে। মেয়ে গিয়েছে আইবুড়ো ভাত খেতে। হঠাৎ পাড়ার একটি ছেলেকে ডেকে ভদ্রমহিলা স্বামীকে নিয়ে গেলেন সদর হাসপাতালে। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আত্মীয়দের সাহায্য নিয়ে যেতে হলো আমরি সল্টলেকে। মেয়েটা বাড়িতে। পাশের ঘরে যদিও অন্য জ্যাঠাজেঠিরা ছিলেন, আমরির ডাক্তার ভদ্রমহিলাকে ডেকে বললেন, ওনার অবস্থা ভালো নয়, আপনি নিচে গিয়ে অপেক্ষা করুন, আমরা সময় ডেকে নেব। তখন ওই ভদ্রমহিলা জানুয়ারির ঠান্ডাতে ঘামতে লাগলেন। সে যে কি করুণ অবস্থা! প্রচুর টাকা দরকার, মাথা ঘুরছে। যাই হোক, সল্টলেকে ওনার স্বামীর আত্মীয়ের বাড়িতে রাত কাটাতে ডেকে নিয়ে গেল। কি অসহায় ছিল সেই রাত্রি! ওর কথা শুনতে শুনতে আমি বুঝতে পারছিলাম সেদিনের কঠিন করুণ অবস্থা। প্রতি পল না ঘুমিয়ে ফোনের সামনে বসে কিছু খারাপ খবরের প্রতীক্ষা করা আর ঈশ্বরকেও ডাকতে ভুলে যাওয়া। এই অসহায় পরিস্থিতি চলতেই থাকলো। পরের দিন অনেক বেলায় জানা গেল হার্টের ব্লকেজ। অপারেশন হলো। উনি বাড়ি ফিরে এলেন। কত টাকার চাপ! 2 দিন পরই মেয়ের বিয়ে। ঘরের আসল মানুষটাই অসুস্থ। এর চেয়ে অসহায় পরিস্থিতি আর কি হতে পারে পত্রালি? পাঠিয়েছিলেন অমিতা ব্যানার্জি, চুঁচুড়া, হুগলি 712101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। মনপ্রিয় রেডিও জংশন, কলেজ জীবনের একটি ঘটনা। ফর্ম ফিল আপের জন্য কলেজে গিয়ে জানলাম ছাত্র আন্দোলনের জন্য ফর্ম ফিল আপ হবে না। বাসে ফিরছিলাম। মাঝের এক স্টপেজে এক ভদ্রমহিলা তার কন্যা সন্তানকে টেনে টেনে বাসে উঠলেন। দেখা গেল তার বুকের মধ্যে শিশু। ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলছেন, কেউ কি আছেন আমার ছেলেটিকে নেবেন? তাহলে হয়তো ছেলেটি খেয়ে পড়ে বাঁচতে পারবে। সবাই নিশ্চুপ। মহিলাটি বারবার একই কথা বলছিলেন। তার স্বামী নাকি দ্বিতীয় সংসার করেছেন। হঠাৎই ভদ্রমহিলা অন্য একটি স্টপেজে নামবার সাথে সাথে আমিও নেমে পড়লাম। বললাম, দিদি,
ছেলেগুলোর খুব খিদে পেয়েছে, দোকানে খাও, আমি টাকা দেব। ভদ্রমহিলা খাওয়ার পর কিছুটা ধাতস্থ হবার পর বললাম, এরকম করে ছেলেকে কাউকে দিয়ে বা ফেলে দিও না, সাহস অবলম্বন করো, সব ঠিক হয়ে যাবে। আজ যা তুচ্ছ মনে করছো পরে সেই তোমার অবলম্বন হবে। মা শারদার আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হবেই। আমি ফর্ম ফিল আপের সমস্ত টাকাটাই ভদ্রমহিলাকে দিয়ে দিলাম এবং বললাম, ছেলেকে কাছে রেখো, চেষ্টা করো তোমার অন্য কোথাও কাজ জুটে যাবে। মেয়েটি চলে গেল। পরে জেনেছিলাম সে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা অর্জন করে, ভালো আছে। আমি কিন্তু সেই দিন বাড়িতে এসে বলেছিলাম ফর্ম ফিল আপের টাকাটা কোথায় যেন হারিয়ে গেছে। এই অসহায় মায়ের মনে বল ও প্রেরণা জোগাতে গিয়ে একটু মিথ্যাবাদী হলাম। ভুল করলাম কি পথচারী? রেডিও জংশন কি বলছে? খুবই খুবই সুন্দর একটি কাজ, কারোর অসহায়ত্ব কাটিয়ে দেওয়ার মতো কাজ আমরা যদি সবাই করতে পারি তাহলে হয়তো সমাজে অনেক কিছু পাল্টে ফেলতে পারি, বদলে ফেলতে পারি। চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলছেন, শ্রদ্ধেয়া পূর্ণিমাদি, এই মুহূর্ত আমাদের অনেকের জীবনেই এসেছে, তাই সহজেই একাত্ম হলাম। সমীর সরকার জানিয়েছেন, দারুণ দারুণ দারুণ, অসাধারণ, অনবদ্য। সমীর সরকার, সমীরবাবু লিখে ফেলুন না আমাদের পত্রালিতে চিঠি। হ্যাঁ, আমাদের অনেক নতুন বন্ধু এই বিষয়ে চিঠি লিখেছেন, অনেক নতুন বন্ধু যুক্ত হয়েছেন আমাদের পত্রালি পরিবারের সঙ্গে। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, একটু দেরি হয়ে গেল ঢুকতে। না, কাল কিন্তু এই দেরিটি আর মার্জনা করা হবে না আপনার। শিখা দাস দিদি লিখছেন, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, মাঝে মাঝে ছন্দপতন ঘটছে। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে। মোনালিসা ঘোষ জানা দিদি লিখছেন, পূর্ণিশ কৃষ্ণাচন্দ্র দিদিকে। টুনটুনি পাখি দিদি লিখছেন, সব চিঠি মন ছুঁয়ে যাচ্ছে। আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত পত্রালি অনুষ্ঠান। আমাদের এই পক্ষের বিষয় অসহায়ত্বের সেই দিনটি। এর পরের চিঠি পাঠিয়েছেন শান্তিপাল, 101/15/1/1 বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। বন্ধু পত্রালি, তোমার এবারের বিষয় আমাকে মনে করিয়ে দিল সেই দিনের আমার অসহায়ত্বের কথা। এক সময় স্বামী সন্তানদের নিয়ে আমার সংসার জীবন সুখেই কাটছিল। হঠাৎ আমি একদিন অনুভব করলাম আমার স্বামী সমস্ত কথা ভুলে যাচ্ছে। শহরের বড় বড় চিকিৎসকদের দেখানোর পর ওরা বললেন আমার স্বামী অ্যালজাইমার রোগে আক্রান্ত। এই রোগের কোনো চিকিৎসা নেই শুনে আমি হতাশ হলাম। সেই থেকে আমি ওকে হাসি খুশিতে রাখার চেষ্টা করতাম, নিজের ভাগ্যকে মেনে নিলাম। জীবনের শেষ প্রান্তে এসে প্রায় সকল স্বামী স্ত্রী চায় সংসার জীবনের সুখ দুঃখের দিনগুলির কথা স্মরণ করতে, কিন্তু আমার জীবনে সেটা হলো না। বিবাহিত জীবনের 50 বছর ধরে একই ছাদের তলায় বাস করে যেদিন ও আমাকে চিনতে পারল না, কথা বলতে পারল না, সেদিন নিজেকে বড় অসহায় মনে হলো। সেই দিন থেকে আমার দিন কাটতো চোখের জল ফেলে। যদিও আমার ছেলে, বৌমা, মেয়ে, জামাই, নাতি নাতনিরা সকলেই পাশে ছিল, তবু ও যখন আমাকে ছেড়ে চলে গেল সেদিন থেকে আমি একা। অসহায়ত্বের সেই দিনের কথা আজও আমার কাছে সমার্থক। দীর্ঘ অসহায় জীবনের স্মৃতি বয়ে এখন দিন কাটছে। চিঠিটি পাঠিয়েছিলেন শান্তিপাল, 101/15/1/1 বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর থেকে।
বন্ধু পত্রালি, আমার বিয়ে হয়েছিল 60-এর দশকের শেষে এক ব্যবসায়ী পরিবারে, যেখানে মেয়েদের পড়াশোনার বিশেষ চল ছিল না। পর দুটো কন্যা সন্তানের পর আমি আর সংসার বাড়ানোর পক্ষপাতী ছিলাম না। কিন্তু আমার শ্বশুরমশাই, শাশুড়ি মায়ের যেহেতু একটিমাত্র পুত্র সন্তান ছিল, তাই তাদের মতে বংশরক্ষার জন্য ছেলে একটি চাই। তাই একটি পুত্র সন্তানের জন্য আমাকে পর 5 কন্যা সন্তানের জন্ম দিতে হলো। তারপর পেলাম এক পুত্র সন্তান। 6 সন্তানের জন্ম দেওয়ার পর থেকে আমার একমাত্র চিন্তা ছিল কি করে ওদের সঠিকভাবে মানুষ করে তুলব। আর তা করতে গিয়ে রীতিমতো আমাকে সংগ্রাম করতে হয়েছে অমানসিক পরিশ্রম। পাশে পাইনি কাউকেই, সম্পূর্ণভাবে একাই লড়াইটা লড়তে হয়েছে। প্রচণ্ড রাগী স্বামী আর ভীষণ রকমের রাশভারী শাশুড়ি মা পান থেকে চুন খসলেই অনর্থ বাধাবেই। শ্বশুরমশাই ছিলেন অসুস্থ। সব কিছু সামলে ছেলে মেয়েদের মানুষ করে তোলাকেই পাখির চোখ করেছিলাম। ওদের অসুস্থতা, ওদের লেখাপড়া সব কিছু সামলেছি। সময়ে খাওয়া জোটেনি, পাইনি বিশ্রামও। দীর্ঘদিন এভাবে চলতে বারবার অসুস্থ হয়ে পড়েছি। হয়েছে বড় অপারেশনও। শেষে 2011 সালে আমার ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসায় এখন সুস্থ আছি। সম্প্রতি হয়েছে হাঁটু বদলের অপারেশন। ঈশ্বর কষ্ট আমার সার্থক করেছেন। আজ আমার সন্তানরা সকলে নিজের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। ওদের জন্য আমার এখন কোনো চিন্তা নাই। আমার অসহায়ত্বের দিনগুলো সইতে পেরিয়ে এসেছি বন্ধু। পেরিয়ে আসা অসহায়ত্বের দিনগুলো নিয়ে চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। পরবর্তী চিঠি লিখেছেন অনন্যা চক্রবর্তী, পাটপুর, বাঁকুড়া, সূচক 722101 থেকে। সুজন বন্ধু পত্রালি, তোমাদের এই পর্বের বিষয় নির্বাচন আমার কাছে রসিকতা মনে হয়েছে। আসলে সারাটা জীবন জুড়ে তো শুধুই অসহায়ত্ব আর একাকিত্বের বেদনা। তাই বুঝতে পারছি না কোন বিশেষ দিনকে তুলে ধরব। সালটা 2018। মাকে ভর্তি করেছি কলকাতার NRS হাসপাতালে। ভর্তির দিন কয়েক আগে মায়ের কয়েকটি পরীক্ষা করাতে দিই নাম করা এক বেসরকারি প্রতিষ্ঠানে। জেলা থেকে অচেনা শহরে একজন শয্যাশায়ী মানুষকে নিয়ে যে কী বেগ পেতে হয় তা ভুক্তভোগী জানে। যাই হোক, পরীক্ষার রিপোর্ট পাওয়ার তারিখ ছিল 25শে ডিসেম্বর। মাকে হাসপাতালে রেখে আমি বেরোই জওহরলাল নেহেরু রোডের প্যাথোল্যাবে রিপোর্ট আনতে। ক্যান্সার সন্দেহী ডাক্তাররা মায়ের পরীক্ষাগুলো করিয়েছিলেন। সারাটা রাস্তা ইষ্টনাম জপ করে চলেছি, যেন সব সন্দেহ মিথ্যে হয়। দৈব বলে মাকে যেন তিনি সুস্থ করে দেন। কিন্তু হায়, ভাগ্যের লিখন বদলানোর ক্ষমতা ভগবানেরও নেই। সেখানে তিনিও অসহায় যেন। পজিটিভ রিপোর্ট নিয়ে ভারাক্রান্ত মনে শেষ বিকেলে বড় রাস্তায় এলাম। রাস্তায় নেমে তাজ্জব আমি। ঘণ্টাখানেকের মধ্যে শহরটা কোন জাদু বলে বদলে গেছে। রাস্তায় রঙিন কাগজের সুন্দর সাজ, ঝকমকে আলোর মালা, বাহারি রং বেরঙের পোশাকে অগণিত মানুষের ঢল। সকলেই সামিল মহোৎসবে। হতচকিত হয়ে যায়। ফেরার গাড়ি না পাওয়ায় অস্থির অসহায় লাগে। একজন বাস ড্রাইভার মুখ বাড়িয়ে বলে, বড়দিনের উৎসবে সামিল হয়েছে শহরবাসী, মোড়ে মোড়ে ট্রাফিক জ্যাম। কাজেই ফেরাটা আমার বেশ মুশকিল হলো। এদিকে মা বারবার ফোন করছে হাসপাতাল থেকে। সেদিনের আলোকোজ্জ্বল বড়দিনের উৎসবে মাতোয়ারা কলকাতাবাসীর সাথে নিজের বেরঙিন ধূসর জীবনটা কিছুতেই মেলাতে পারিনি।
বড্ড অসহায় লেগেছিল বন্ধু, বড্ড একা লাগছিল উৎসব মুখর শহরটির ভিড়ে। চিঠিটি পাঠিয়েছিলেন অনন্যা চক্রবর্তী, পাটপুর, বাঁকুড়া, সূচক 722101 থেকে। টুনটুনি পাখি জানিয়েছেন সব চিঠি মন ছুঁয়ে যাচ্ছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন কৃষ্ণাদির চিঠি আর বিদিশার পড়া এই যুগলবন্দি অনবদ্য। লীনা গাঙ্গুলি দিদি রয়েছেন আমাদের সঙ্গে, জানিয়েছেন সঙ্গে আছি। সোমেন্দ্রনাথ জানা জানিয়েছেন আর একটু আগে শুরু করতে পারো না, তপন ঠাকুরদা ঘুমিয়ে পড়েছে। তপন কাকু আপনি শুনছেন? এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কালকে যে ঠাকুরদার ঝুলির বাচ্চারা অপেক্ষা করছে। হ্যাঁ, কাল ঠাকুরদার ঝুলি বিকেল 3টে সম্প্রচার হবে আমাদের এই ওয়াল থেকে। কালকের গল্প কিচিরমিচির, গল্পকার সঞ্জীব রাহা, গল্প পাঠে তপন কুমার গোস্বামী। তপন কাকু শনিবার আপনি তাড়াতাড়ি ঘুমোবেন না, এবার উঠে পড়ুন। রণদীপ ব্রহ্ম রয়েছেন আমাদের সঙ্গে। সাগর ঝর্ণা পিসি জানাচ্ছেন খুব সুন্দর। মানুষ যে সময় সময় কত অসহায় তা প্রতিটি চিঠির ছত্রে ছত্রে শুনতে পাচ্ছি, জানতে পারছি। মুকুল রঞ্জন চক্রবর্তী জানাচ্ছেন কৃষ্ণাচন্দ্রের চিঠিতে বিষাদ কথা বলল, জেগে উঠল দুর্লভ মনুষ্যত্ব। মীনাক্ষী দাস জানিয়েছেন শান্তিদির চিঠি কঠিন নির্মম বাস্তব। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয়া কৃষ্ণা কর্মকার যেভাবে জয়ী হয়েছেন তাতে তাঁকে হাজারো কুর্নিশ। মোনালিসা ঘোষ জানা লিখছেন কৃষ্ণাদি ভালো থাকুন, সুস্থ থাকুন। টুনটুনি পাখি লিখছেন কৃষ্ণাদেবীর চিঠি বড় বেদনাদায়ক, ওনার সুস্থতা কামনা করি। হ্যাঁ বন্ধুরা, আমাদের পত্রবন্ধুদের মধ্যে রয়েছেন এমন কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ যাদের সাথে যখন ব্যক্তিগতভাবে আমি ফোনে কথা বলি, তারা প্রায় প্রত্যেকেই বলেন যে বেলা শেষে এসে তোমার সঙ্গে পরিচয় হলো। আমি আজ পতালি লাইভের মাধ্যমে আবারও তাদের বলবো যে সত্যি আপনারা আছেন বলে আমাদের বোধহয় বেলাটা শুরু হয়েছে। আমাদের আশীর্বাদ করবেন, আমাদের সঙ্গে আরও দীর্ঘায়ু হয়ে অনেক দূরে নিয়ে যাবেন এই রেডিও জংশনকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রীমতী অনন্যা চক্রবর্তী, আমার এক পরিচিতর জীবনের সঙ্গে মিলল আপনার চিঠি। সেই সময় তার সঙ্গে আমিও ছিলাম, তাই খুব একাত্ম হলাম। বিদিশা খুব দরদ দিয়ে পড়লে। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন অনন্যা চক্রবর্তী কঠিন বাস্তবতা এঁকেছেন। মোনালিসা ঘোষ জানা জানিয়েছেন অনন্যা। হ্যাঁ, অনন্যাদি তো সত্যিই অনন্যা। আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান, উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর কৃষ্ণাচন্দ্র, চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। আরেকটা কথা বন্ধু জানিয়ে রাখি, ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী ফেসবুকে অডিও লাইভ করা যায় না, কিন্তু রেডিও জংশন অনায়াসে সেই কাজটা করছে এবং রেডিও জংশনের সঙ্গে দোসর যেসব সংস্থা তাদেরকে তারা জানিয়েও দিচ্ছে। এর কারিগর রেডিও জংশনের কারিগরি দক্ষতায় থাকা, দায়িত্বে থাকা বিদিশা শেখর হাজরা। হ্যাঁ, তার জন্যই আমরা আজ ফেসবুকের অডিও লাইভ করতে পারছি, না হলে হয়তো অন্য সংস্থার মতন হয়তো আমাদের ভিডিও লাইভের মাধ্যমে করতে হতো, যেখানে আমরা এতটা বিনোদন করতে পারতাম না। হ্যাঁ, তপন কুমার গোস্বামী আমাদের গল্প দাদু চলে এসেছেন। নেটের সমস্যায় মাঝে মাঝে অসুবিধা হচ্ছে, কাজ করতে করতে শুনছি, তোমার চিঠি পড়া শেষ না হলে ঘুমাতে যাওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, কেয়া বর্মন জানিয়েছেন হৃদয়স্পর্শী। তানজিলাল সিদ্দিকী জানিয়েছেন শুনছি। এর পরের চিঠিটি পাঠিয়েছেন আমাদের নতুন বন্ধু সঞ্জীব শীল। ঠিকানা জগদ্দোল্লা গোড়াবাড়ি, বাঁকুড়া, সূচক 722146।
প্রিয় বন্ধু পত্রালী, জীবন প্রাকৃতিক তৃণভূমির মতো। সেই তৃণভূমিতে চড়ে বেরিয়ে সবাই জীবন ধারণ করে থাকে। কিছু তৃণ পদপিষ্ট হয়, তাদেরও ফুল ফল হয়, তারাও বেঁচে থাকার লড়াই করে চলে। মানুষের জীবন একই রকম, দুঃখ কষ্ট অবহেলা পেয়েও তো মানুষের সেবাই করে চলে। মানুষের পাশে একমাত্র মানুষই অগ্রণী ভূমিকা পালন করে তাদের সন্তান সন্ততির সুরক্ষার ঢাল হিসেবে সদা বিরাজ করেন। বিনিময় তাই পারস্পরিক ও তুল্যমূল্য হওয়া দরকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে। অন্যথায় বিশ্বব্যাপী করোনা, প্রাকৃতিক দুর্যোগ বছর বছর, আমপান যায় তো গ্যাস চোখ রাঙায়, তবুও আমরা বলি ঈশ্বর যা করেন মঙ্গলের। স্পষ্ট মনে আছে আমার মায়ের শারীরিক অসুস্থতার জন্য সরকারি হাসপাতালে ভর্তি করলাম ইমার্জেন্সি ফিমেল মেডিসিন ওয়ার্ডে। সেখানে ছেলেদের বেশি সময় থাকার অনুমতি থাকে না, রোগীর দরকারেও না। ডাক্তারবাবুকে সমস্যার কথা বলার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখেন শরীরে রক্তের পরিমাণ অনেকটাই কমে গেছে, অর্থাৎ অ্যানিমিয়া। বাইরে থেকে রক্ত দেওয়ার পরবর্তী অসুবিধাটাও আমাকে বলেন ডাক্তারবাবু। অ্যানিমিয়ায় বাইরের রক্ত একবার দিলে পরবর্তী সময়েও রক্ত দিতে হতে পারে। বাবা শ্রমিকের কাজ করেন, বাড়ি ফিরে রান্না করে খেয়েছেন ওই কটা দিন। আমি বাবা মায়ের একটি সন্তান, সুতরাং আমাকেই মায়ের সেবা শুশ্রূষা সব দায়িত্ব নিতে হয়েছিল। 3 দিন হাসপাতালে থাকার পর মাকে ছুটি দেয়। সেই দিনগুলোতে নিজের খাবার স্নানের কথা যেন ভুলেই গিয়েছিলাম। একা কুম্ভ হয়ে রক্ষা করতে হয়েছে মাকে। দাঁতে দাঁত চেপে অসহায়ত্বকে জয় করার স্প্রিয়া আমায় বিজয়ী করেছে। পরিণতও কি করেনি কিছুটা আমাকে পত্রালী? চিঠিটি পাঠিয়েছিলেন আমাদের নতুন বন্ধু সঞ্জীব শীত। ঠিকানা জগদ্দোল্লা, গোড়াবাড়ি, বাঁকুড়া। সূচক 722146। স্বাগত নতুন বন্ধুকে। পরের চিঠি পাঠিয়েছেন মায়া চক্রবর্তী, লিচুবাগান, খড়দহ, কলকাতা 700116 থেকে। প্রিয় পত্রালী, কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েটি মগ্ন ছিল তার অধ্যয়নের জগতে। বই খাতাগুলো তাকে টানত। ভালো ফল মিলল স্কুল ফাইনালে, ভর্তি হলো কলেজে। হঠাৎ অসুস্থতায় বাবা সময়ের আগেই বাধ্য হলেন স্বেচ্ছা অবসর নিতে। এক হিতৈষীর পরামর্শে বাবা মা যেচে আসা সম্বন্ধ ফেরালেন না। বিদ্যানুরাগী মেয়ের কথা জানানো হলো পাত্রপক্ষকে। প্রধান শিক্ষক শ্বশুরমশাইকে অনুরোধ করা হলে তিনি কথা দিলেন তার পুত্রবধূ এ বাড়িতে থেকেই লেখাপড়া করবে, ছুটিতে যাবে শ্বশুরবাড়ি। গ্র্যাজুয়েট হয়ে পাকাপাকিভাবে ঠিকানা বদলাবে। তবু মেয়ের ভয়, ও পক্ষ কথা রাখবে তো। মাঝে মাঝে শ্বশুরবাড়ি, আবার এ বাড়ি শরীরও সুস্থ নয়। মহিলা মহলে শোনে বিরূপ মন্তব্য। বিয়ে পাশ করলে কি মোক্ষ লাভ হবে? অসহায় মেয়ের চোখ ভেসে যায় চোখের জলে। কত স্বাদ ছিল, লিখব, পড়ব, জানব। শ্বশুরমশাই অন্তর্দাহে নতমুখ। তিনি স্ত্রী শিক্ষার পক্ষপাতী। মেয়ের মা ও স্বামী আড়ালে শ্বশুরমশাইয়ের অসহায়ত্বের সহায় হয়ে পাশে দাঁড়ালো। এবার বাপের বাড়ি থেকে গ্র্যাজুয়েট হওয়া, এর মাঝে কোলে শিশুকন্যা, তার দায়িত্ব মার। এরপর শ্বশুরবাড়ির কাছে স্কুলের চাকরি, আরও ডিগ্রি অর্জন। শ্বশুরবাড়িতে সাদরে গৃহীত বধূ আজ বেলা শেষে অসহায়ত্বের সেই দিন, মাস, বছরগুলো মনের মুকুরে ভেসে উঠল। লিখেছিলেন মায়া চক্রবর্তী, লিচুবাগান, খড়দহ, কলকাতা 700116 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান। সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, অসহায়ত্বের সেই দিনটি কথাটির সঙ্গে দুঃখ, কষ্ট, বেদনা
শব্দগুলি জড়িত, যা মানব জীবনে জোয়ার ভাটার মতো আসে আবার চলেও যায়। জীবজগতের সব ক্ষেত্রেও এই অসহায়ত্বের দিকটি দেখা যায়। যেভাবে মানুষের লোভে দূষিত হচ্ছে প্রকৃতি ও জলবায়ু, তাতে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে প্রতিদিন। ফলস্বরূপ মাঝে মধ্যে অসহায়ত্বের দিনটি দেখতে আমাদের কারও আর বাকি নেই। সমাজ ও সংসার জীবনে এই অসহায়ত্বের ছবিটিও প্রকট। যে মা সন্তানকে মানুষ করছে, বড় করছে, সেই সন্তান মায়ের অসহায় অবস্থায় মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আবার করোনা মহামারীতে কাজ হারিয়ে অসহায় পিতা ক্ষুধার জ্বালায় নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য হচ্ছে। রাস্তায় পরিযায়ী মা হাঁটতে হাঁটতে মারা গেছে, আর সেই মৃত মায়ের স্তন পান করছে তার 3 বছরের শিশু। এই অসহায় শিশু সেদিন বুঝল না যে তার মা অসহায়তার শিকার। বলতো পত্রালি, এখানে অসহায় কে? অসহায় আমরা সবাই। মনে পড়ে লাল টুকটুকে জামা পরা সেই 3 বছরের ছেলেটিকে, যে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য বাবা মার সঙ্গে নদী পেরোতে গিয়ে নৌকা থেকে পড়ে যায়। দেহটি সাগরের তীরে স্তূপাকৃত বালির মধ্যে পাওয়া যায়। সেই নিথর দেহটি আইলান কুর্তির। বলতো এখানে অসহায় কে? আমার নিজস্ব একটি ছোট্ট অভিজ্ঞতা দিয়ে শেষ করব। স্কুলের এক বন্ধু, বাবা মোটা মাইনের সরকারি চাকুরে, পাড়ার কারোর সঙ্গে মেলামেশা ছিল না। একদিন পথ দুর্ঘটনায় তার বাবা মা মারা যায়। আত্মীয়রা ছেলেটির দায়িত্ব নিতে অস্বীকার করল। সেই নিদারুণ অবস্থায় ছেলেটিকে বুকে টেনে নিল তারা, যাদের বেশি ঘৃণা করত সেই পরিবার। অসহায়ত্বের কি করুণ পরিণতি! অসহায়ত্ব কাটানোর মানবিক দিকও আমি দেখলাম। চিঠিটি পাঠিয়েছিলেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। অনন্যা চক্রবর্তী লিখছেন, সকলকে অনেক ধন্যবাদ। মোনালিসা ঘোষদানা জানিয়েছেন, ধন্যবাদ বিদিশাকে কঠিন কাজকে সহজ করে তোলার জন্য। সঞ্জীব রাহা কাকু জানিয়েছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ কাকু, আপনার ভালো লাগছে বলে তো আমাদেরও ভালো লাগে। তানজিলাল সিদ্দিকী জানিয়েছেন, বাঁকুড়ার সঞ্জীব শিব লিখলেন চিঠি খাসা, কৃষ্ণা ম্যামের সুন্দর পাঠে মনে জাগে আশা। সঞ্জীব রাহা লিখছেন, সঞ্জীব বাবুর চিঠি তো আমার প্রশংসা পাবেই। শিহরি জানা জানিয়েছেন, ধনবান থেকে ধনহীন প্রত্যেকেই একবার না একবার অসহায়ত্বের সম্মুখীন হয়েছেন, সেগুলি আজ সকলের সামনে প্রকাশিত হচ্ছে। বেশ মনোগ্রাহী হয়ে উঠছে পত্রালির আসর। তানজিলাল সিদ্দিকী লিখছেন, মায়া চক্রবর্তী শোনালেন জীবনের এক কাহিনী, চঞ্চলের সাথে শুনছি আমরা রেডিও জংশনের বিশাল বাহিনী। কাকু, আপনি যখন প্রথম ছড়াটি লিখেছিলেন ভেবেছিলাম আমি অনুযোগ করব যে আমার নামটি দিয়েও আরেকটা লেখার জন্য, তো দেখলাম বলার আগেই পেয়ে গেলাম আপনার প্রসাদ। তপন কুমার গোস্বামী লিখছেন, মায়া চক্রবর্তীর চিঠির পজিটিভ দিকটি ভালো লাগলো। সঞ্জীব রাহা জানিয়েছেন, মায়াদীপ প্রাত্যহিকী পরিবারের সদস্যদের মধ্যে অন্যতম। হ্যাঁ। দেবজিৎ ঘোষ ভাই জানাচ্ছে, আমাদের সব পত্রবন্ধুদের প্রিয় ও প্রকৃত বন্ধু পত্রালি, যার কাছে বিনা সংকোচে বলা যায় মনের মধ্যে জমে থাকা সব কথা। ভালো থেকো পত্রালি, এভাবেই পাশে থেকো আমাদের। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, মায়া চক্রবর্তীর চিঠিটি জীবনের লড়াকু ছবি। তপন গোস্বামী জানিয়েছেন, অসহায়ত্বের চালচিত্র তুলে ধরলেন মজুমদারবাবু। মোনালিসা ঘোষদানা জানিয়েছেন, গোপালবাবুর চিঠিটি বড় হৃদয় বিদারক। কিন্তু আজকেই শেষ নয়, আরও অসহায়ত্বের কাহিনী নিয়ে কালকে শুনবেন আরও মনোমুগ্ধকর করা চিঠি। এর পরের চিঠিটি পাঠিয়েছেন চৈতালি মণ্ডল, গ্রাম পোস্ট দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা।
প্রিয় পত্রালী, খুব মনে পড়ে সেই দিনটির কথা। 2009 সালের 25শে মে, সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া। নিয়মিত বেতারের সতর্কবাণী স্মরণ করাচ্ছে এবং নিরাপদ আশ্রয় নিতেও বলা হচ্ছে, তবে তার গুরুত্ব অতটা অনুধাবন করতে পারেনি কেউ। উপকূল এলাকায় বাস, ঝড়ঝঞ্ঝার সঙ্গেই দোস্তি। দুপুর নাগাদ এলো রাক্ষসী আয়লার চরমপত্র। বাঁধ ভেঙে বন্যার বেগে ধেয়ে আসছে জলোচ্ছ্বাসের নোনা জল। মুহূর্তের মধ্যে ডুবে গেল রাস্তা। হু হু করে ঢুকছে বানের জল। আমরা একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে, কেউ বৃক্ষ আঁকড়ে, কেউ ঘরের চালায় উঠে বাঁচাচ্ছে প্রাণ। প্রকাশ্য দিবালোকে ঘটায় মনুষ্য প্রাণের ক্ষতি না হলেও প্রাণ হারালো অগণিত গো সম্পদ। ভেসে গেল ঘর, বাক্স প্যাটরা, গরিবের বহু কষ্টের সম্পদ। ধান চালও ভাসল জলের তোড়ে। আমার সাধের বইগুলো কোথায় গেল ভেসে? কয়েক মিনিটে অসহায় হলো সমগ্র এলাকাবাসী, দরিদ্র হলো নিঃস্ব। আবার 25শে মে, এবারের দানব যশ, আবারও চরম অসহায়তার সুস্পষ্ট ইঙ্গিত। জানি না কি হবে। চিঠিটি পাঠিয়েছিলেন চৈতালি মণ্ডল, গ্রাম পোস্ট দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা। পরের চিঠি পাঠিয়েছেন শিখা দাস, বাগুইয়াটি, কলকাতা 59 থেকে। প্রিয় পত্রালী, শুধুই ভাবি জীবন নদীর ঘূর্ণি পাকে আর কত কাল বাইবি খেয়া মন। উথাল পাথাল ঢেউয়ের ধাক্কায় জর্জরিত কত দল শ্যাওলা জমে আছে এই জীবন জলাধারে। তার হিসেব নিকেশ করতে গিয়ে ক্ষত বিক্ষত হবে মনটা। কি হবে? যা ঘুমিয়ে আছে থাক। লকডাউনে একাকিত্বের যন্ত্রণা অসহনীয়, তবু পার করেছি, আর সংগ্রাম সে তো আমার পিছু ছাড়ছে না। প্রতিদিন পলে পলে চলছেই। শহরের বুকে ফ্ল্যাট কিনি, সুখের বদলে দুঃখ কিনলাম নিজের হাতে। যখন তখন পাড়া জলমগ্ন, কখনো কখনো বাসস্থান হয়ে যায় নরককুণ্ড। গত বছর আমফানের সময় সে এক নরক যন্ত্রণা। ভোগান্তির চরমে উঠেছিল, তবু সামলে নিয়েছি। এমন হাজারো সমস্যা লেগেই আছে। এবার অন্য একটি কথা জানাই, যা অতলের জীবাশ্ম, নিষ্ঠুর নিয়তির নির্মম পরিহাসের কথা। চোখের জল ও আগুনে মেশানো ছবি। আমি তখন খুব ছোট। শ্বশুরবাড়ির অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বাবা মা আর পাঠাতে চাননি। বাপের বাড়িতেই ছিলাম। 2 বছর পর পড়াশোনা শুরু করেছি। আরও 3 বছর পর 9ম শ্রেণীর বাৎসরিক পরীক্ষা চলছে। 5টি বিষয়ের পরীক্ষা হয়েছে, 3টে বাকি। তখনই খবর আসে আমার পতিদেবতা পরলোক গমন করেছেন। সেই কঠিনতম সমস্যার সময় প্রথম ধাক্কা সামলে বাকি 3টে পরীক্ষা দিয়েছি। চোখের জল মুছে ফেলে ভিতরের আগুনকে জাগিয়ে পাশ করেছিলাম ভালোভাবেই। সেদিনের কঠিন লড়াই করতে হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চিঠি পাঠিয়েছিলেন শিখা দাস, বাগুইয়াটি, কলকাতা 59 থেকে। পরের চিঠি লিখছেন ঝর্ণা দত্ত, মোরারুই, বীরভূম, সূচক 731219 থেকে। আমার একান্ত আপন পত্রালী, তোমার এবারের বিষয় অসহায়ত্বের সেই দিনটি। প্রত্যেকের নিজের জীবনের ঘটনা থেকেই তুমি জানতে চেয়েছ তাদের জীবনের সেই অসহায় দিনটির কথা। জীবনে অনেকবারই অসহায় বোধ করেছি, কিন্তু যেদিন আমার স্বামী সুনীল সাগর দত্তের হার্ট অ্যাটাক হলো,
2012 5ই ফেব্রুয়ারি রাত্রি 12টায়। সেদিনের মতো অসহায় বোধ হয় আর কোনো দিন হয়নি। সেই রাত্রিবেলায় স্থানীয় হাসপাতাল থেকে পরদিন সকালে বর্ধমান সদর পেরিয়ে শক্তিগড়ের কামরি নার্সিংহোম, দীর্ঘ 15 দিন পর কলকাতার আরজিকর হাসপাতাল, সঙ্গী পুত্রসম জামাতা ও এক ভ্রাতুষ্পুত্র। অসহায় অবস্থায় ফুটপাতে দিন গুজরান আর চোখের জলে 1 মাস 22 দিন কাটানোর পর ডাক্তারবাবুর অক্লান্ত পরিশ্রম আর ঈশ্বরের অশেষ কৃপায় তাকে ফিরিয়ে আনি তার স্বগৃহে। প্রিয় পত্রালী, এই যুদ্ধ জয়ের আনন্দ যে কতখানি তার বলার অবকাশ রাখে না। আজ এতদিন পরেও সেই রাতের অসহায়ত্বের কথা আমার বুক কাঁপায়। পরম ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, আমি যেমন তার অশেষ কৃপায় জীবনযুদ্ধে জয়ী হয়েছি, তেমনি পৃথিবীর মানুষ যেন আজ তার কৃপায় এই অসহায় অবস্থা থেকে মুক্ত হয়। ভালো থাকুন সকলে, ভালো থেকো পত্রালী। চিঠি পাঠিয়েছিলেন ঝর্ণা দত্ত, মোরারই, বীরভূম, সূচক 731219 থেকে। হ্যাঁ, ভালো থাকুন আপনারাও। চৈতন্য দাস লিখছেন, দুঃখিত দেরি হয়ে গেল যুক্ত হতে, সঙ্গে আছি। শিখা দাস লিখছেন, ভালো লাগছে সবার চিঠি, মন ছুঁয়ে গেল। মোনালিসা ঘোষ জানা লিখছেন, গোপালবাবুর চিঠিটি বড় হৃদয় বিদারক। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী চৈতালি মণ্ডল বড় জীবন্ত অসহায় চিত্র তুলে ধরলেন। সত্যব্রত দত্ত লিখছেন, শ্রীমতী চৈতালি মণ্ডলের চিঠিটি বড়ই মর্মস্পর্শী। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, এক একজনের অসহায়তা এক এক রকম, নানা রকমের অভিজ্ঞতা, বেশ ভালো। সুপর্ণা গাঙ্গুলি দিদি, সপ্তাহের মাঝে কথা হয়েছিল দিদির সাথে। দিদির একান্ত আপনজন কোভিড আক্রান্ত হয়ে ভর্তি আছেন। দিদি জানিয়েছিলেন সে কথা আমাকে। আশা করব দ্রুত সুস্থ হয়ে যান। সমস্ত কিছু সত্ত্বেও উনি আজ আমাদের পত্রালী লাইভ শুনছেন। অনেক কৃতজ্ঞতা সুপর্ণা গাঙ্গুলি দিদিকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শিখাদি আপনার লড়াই আমি জানি, আজ আর একবার অভিনন্দন। সঞ্জীব রাহা জানিয়েছেন, শিখা দিদিভাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা জানাই। অরূপ মণ্ডল লিখছেন, বিচিত্র অভিজ্ঞতায় ঋদ্ধ পত্ররাজি, সব পঠিত চিঠি বেশ মন ছুঁয়ে যাচ্ছে। সুপর্ণা গাঙ্গুলি আবার জানিয়েছেন, এক একজনের অসহায়তা এক এক রকম, নানা রকমের অভিজ্ঞতা, বেশ ভালো লাগছে। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, শিখাদির চিঠিটি খুব মর্মস্পর্শী। তানজিলাল সিদ্দিকী লিখছেন, আছি শুনছি। তপন কুমার গোস্বামী লিখছেন, শিখা দাসকে বলছি, অসহায়কে সহায় করে হাঁটি হাঁটি বাগুইয়াটি। ভালো থাকবেন ভাই। বাহ, খুব সুন্দর লিখেছেন তপন কুমার গোস্বামী কাকু। আচ্ছা বন্ধুরা, আমরা তো বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের প্রাণ, বাংলার মাটি আমাদের কাছে স্বর্গ। কিন্তু আমরা কি সত্যি ধরে রাখতে পারছি বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার ভাষার সম্মান? পারছি কি না? এর উত্তর দেবেন আপনারাই। আপনাদের কলমে আমরা শুনব আপনাদের কথা। আমাদের আগামী পক্ষের বিষয়, হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই। হ্যাঁ, আমাদের আগামী পক্ষের বিষয়, হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই। লিখে ফেলুন আপনাদের কথা এবং পাঠিয়ে দিন আমাদের পত্রালীর দপ্তরে 8637371423 এই নাম্বারে, 8637371423 এই নাম্বারে। আমাদের বিষয় আরেকবার বলে দিই, হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই। হ্যাঁ, আত্মসমীক্ষার দিন আজ। আমরা বাঙালিরা আত্মসমীক্ষা করে লিখে চিঠি পাঠাবো পত্রালীর দপ্তরে। তানজিলাল সিদ্দিকী
জানাচ্ছেন শুনছি। কবিতা দাস রায় দাশগুপ্ত জানিয়েছেন সবার চিঠি খুব ভালো লাগছে। শিখা দাস জানিয়েছেন সবাইকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই, ভালো থাকুন। আগামীকাল পত্রালির 16তম পর্ব রবিবার, আগামীকাল রবিবার ঠিক রাত্রি 9টায় এই অসহায়ত্বের সেই দিনটির বাকি চিঠি আমরা পাঠ করব আগামীকাল রবিবার। এবং সেই সাথে আমাদের এই পর্বের এত চিঠির মধ্যে সেরা পত্রকারকে আমরা বেছে নিয়ে তার সাক্ষাৎকার কালকেই জানাবো। আমাদের সঙ্গে আছেন সঞ্জীব শেঠ, রয়েছেন সাগর ঝর্ণা, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। গৌতম পতি রয়েছেন আমাদের সাথে। তানজিলাল সিদ্দিকী জানিয়েছেন শুভেচ্ছা রইল সকলের জন্য। আপনারা শুনে নিন পরবর্তী চিঠি। এবারের চিঠিটি পাঠিয়েছেন সুরশ্রী দত্ত। ঠিকানা 115/2 BN ব্যানার্জি রোড, রিষড়া, হুগলি। সূচক 712248। প্রিয় পত্রালি, জীবন সায়রে চলতে চলতে স্বামীর বদলির চাকরির সূত্রে এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে ঘুরতে হলদিয়ায় উপস্থিত হলাম। একুলে যখন সুখের সীমানার রাজত্বে বসবাস করছি, ঠিক সেই সময় আমার পরিচারিকা বলে, বৌদি, মেয়ের বিয়ে, কিছু সাহায্য চাই। আমি আমার যথাসাধ্য তাকে সাহায্য করার চেষ্টা করি। নদীর স্রোতের মতো চলতে চলতে অবশেষে সেই বিয়ের দিনটি উপস্থিত হয়। কর্তব্যের খাতিরে সেখানে উপস্থিত হতেই একটা চাপা গুঞ্জনের আভাস পেলাম। আমাকে দেখা মাত্র কান্না ভেজে গলায় বলে ওঠে, বৌদি বাঁচাও, ওদের পণ বাবদ 50,000 টাকা ধার্য হয়েছিল, তার 20,000 জোগাড় করা সম্ভব হয়েছিল এবং তারা বলেছিল পুরো টাকা হাতে না পেলে মেয়ে পাত্রস্থ হবে না। তখন সেই পরিবারের অসহায়ত্বের কথা ভেবে রবি ঠাকুরের সেই কথাই মনে হলো, মেয়েরা কি সত্যিই টাকার পুটুলি? তাদের এই অসহায় অবস্থায় আমার স্বামী বাকি টাকা তুলে দেয় সেই মেয়েটি এবং সেই পরিবারের কথা ভেবে। এরপর মাসে মাসে টাকাটি শোধ করতে থাকে। সুখের সাগরেও দুঃখ হাতছানি দেয়। এর কিছুদিন পর আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ায় সমস্ত টাকা চুকিয়ে দিয়ে পরিচারিকা কাজ ছেড়ে আমাকে অথই জলে ফেলে দেয়। বন্ধু পত্রালি, সমাজে কৃতজ্ঞ লোক থাকবেই, কিন্তু আমরা যেন কখনো কোনো অবস্থাতেই মানুষের উপকার করতে ভুলে না যায়। চিঠিটি পাঠিয়েছিলেন সুরশ্রী দত্ত। ঠিকানা 115/2 BN ব্যানার্জি রোড, রিষড়া, হুগলি। সূচক 712248। পরের চিঠি পাঠিয়েছেন ইন্দ্রাণী চক্রবর্তী। 50-এর 3 কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘরের নিমতা। সূচক 700049 থেকে। প্রিয় পত্রালি, আমাদের পরিবার ছিল শান্তি ও সুখের নীড়। বাবা, মা, আমরা 2 বোন, 1 ভাই, এই 5 জন সদস্যের পরিবার ছিল কোনো রকম জটিলতা বা আবিলতার স্পর্শমুক্ত। আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। অনুকূল জীবন স্রোতে জীবন্তরী বেয়ে শৈশব থেকে যৌবনে পদার্পণ করেছিলাম। প্রথাগত শিক্ষা শেষে সরকারি চাকরি, বিবাহ ও সন্তান লাভ, কোনো ক্ষেত্রে কোনো রূপ বিঘ্ন বা বিপত্তি জীবনের সুর তাল ছন্দ কাটেনি। নিকট ও দূর সম্পর্কের আত্মীয় বন্ধুর জীবনে ঘটে যাওয়া দুঃখ বেদনার অসহায় পরিস্থিতি প্রত্যক্ষ করেছি, ব্যথিত হয়েছি। ছোটবেলায় মায়ের কাছে অনেকবার শুনেছি যে তারা দেশভাগের পর ছিন্ন মূল হয়ে এদেশে এসে কত দুঃখ যন্ত্রণা ভোগ করেছেন এবং সংগ্রাম করে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তাদের অসহায় উদ্বাস্তু জীবনের সংকটের করুণ কাহিনী সাময়িক নাড়া দেয়নি, তেমন নয়।
তবে স্বচ্ছন্দ জীবন প্রবাহে আকস্মিক প্রথম তাল কেটেছিল বাবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংবাদে। খবর পেয়ে গিয়ে দেখেছিলাম খাটের ওপর বাবার নিথর দেহটা শায়িত আছে। নির্বাক নিশ্চল বাবাকে দেখে তখন হৃদয়ে মথিত বেদনা কান্না হয়ে নয়, বরং একরাশ নিরাপত্তাহীনতার অসহায়তা রূপে গ্রাস করেছিল আমাকে। বাবা শুধু আমার অভিভাবকই ছিলেন না, তিনি ছিলেন আমার বন্ধু, আমার আদর্শ ও পথপ্রদর্শক। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি ছিলেন আমার সুপরামর্শদাতা, আমার পরম শুভানুধ্যায়ী। তাই জীবনের এই অনিবার্য সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সেদিন যেন চোখে অন্ধকার দেখেছিলাম, নিজেকে ভীষণ একা ও অসহায় লেগেছিল। তারপর প্রবহমান সময় হৃদয় ক্ষতে প্রলেপ দিয়েছে, কিন্তু এখনও কোনো সমস্যার সম্মুখীন হলেই তাকে স্মরণ করি। তার আদর্শ শিক্ষা আমাকে আশার আলো দেখায়, সকল বিপদ থেকে মুক্তির পথ বাতলে দেয়। লিখেছিলেন ইন্দ্রাণী চক্রবর্তী। 50-3 কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, নিমতা, সূচক 700049 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন নতুন বন্ধু অলোক চক্রবর্তী, 2 নম্বর বোটানিক্যাল গার্ডেন লেন, হাওড়া থেকে। প্রিয় পত্রালী, আজ বন্ধুর দেখা নাই কেন? শারমীয় শাবকটি পথ কুকুরি, থলে হাতে রোজ বাজারে যাওয়ার পথে আমার সঙ্গেই বাজার অবধি প্রভু ভক্তির ভাবগতিকে পিছু পিছু চলে। চায়ের দোকানের এক সকালে ধুমায়িত চা পানের জন্য কিছুটা সময় দোকানে বসলে বেশ মেজাজ আসে। তখন ওই শারমীয় বন্ধু 2 পা গুটিয়ে ঢুলু ঢুলু চোখে তাকায় আমার 1 প্যাকেট ব্রিটানিয়া বিস্কুটের দিকে। একটা একটা করে খাওয়ায়। ওর নাম দিয়েছি হরে কৃষ্ণ, আমার এক প্রিয় বন্ধুর মতো। এখন বর্ষা সুন্দরী কাল সকাল থেকে আসা শুরু হয়েছে, কখনো মুষলধারে, কখনো বা টিপটিপ করে। এই বৃষ্টির ফলে রাস্তাঘাট জলময়। নীল আকাশে সূর্যের হাসি মেঘের কালো চাদরের আড়ালে লুকিয়ে আছে। তাড়াতাড়ি বাজার নিয়ে বাড়ি ফিরতে হবে। বাজারে ঢোকার মুখে অসাবধানতা বশত একটি জল ভরা গর্তে পা ফসকে আমি পড়ে যাই। আমার চশমাটাও ছিটকে জলের মধ্যে। চোখে দেখতে পাচ্ছি না, দুর্দশার এক শেষ। কার হাত ধরে দাঁড়াবো? হঠাৎ আমার পরম বন্ধু হরেকৃষ্ণ চশমাটা মুখে কামড়ে আমার হাতে ধরিয়ে দেয়। সেই দিনকার অসহায়ত্বের কথা জীবনে ভোলার নয়। আমি আনন্দে আত্মহারা সেই উপকারী হরেকৃষ্ণর প্রতি কৃতজ্ঞতায় এক অন্তরতম ভালোবাসার নিবিড় বন্ধনে আবদ্ধ হলাম। পড়লাম অলোক চক্রবর্তীর চিঠি, পাঠিয়েছিলেন 2 নম্বর বোটানিক্যাল গার্ডেন লেন, হাওড়া থেকে। নতুন বন্ধু, আপনাকে রেডিও জংশন পরিবারে স্বাগত। এর পরের চিঠিটি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু মানস রাউত, গ্রাম পূর্ব বহলা, পোস্ট মেচেদা, জেলা পূর্ব মেদিনীপুর। প্রিয় রেডিও জংশন, তখন সবে 17, অভাবের সংসারে কৈশোর ছেড়ে যৌবনে পা দিতে চলেছি। বড় দিদির বিয়ে হয়ে গেলেও বাড়িতে এখন আমি, বাবা, মা, ছোট্ট 2 ভাই ও 1 বোন। বাড়িতে বাবা একমাত্র অসুস্থ রোজকেরে মানুষ, তাই যেভাবেই হোক বাবাকে সাহায্য করব এমনটা যখন ভাবছি, ঠিক তখনই ক্যান্সার রোগী বাবা চিকিৎসার অভাবে চলে গেলেন না ফেরার দেশে। ভীষণ অসহায় হয়ে পড়লাম। ভাই বোন তখন ছোট্ট, কী করব বুঝে উঠতে পারছিলাম না। কাজের খোঁজে হন্যে হয়ে পথে পথে। পাশের বাড়ি জ্যাঠামশাই কাজ দিলেন
স্টেশন ক্যান্টিনে ভোর 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত কাজ। ওখানে থাকা খাওয়া সহ মাস গেলে মাইনে 200 টাকা। অগত্যা ছোট্ট ভাই বোনেদের মুখের দিকে তাকিয়ে ওই কাজই করছিলাম। অদক্ষ হাতে কাজ করতে গিয়ে ভেঙে ফেললাম একটা কাঁচের গ্লাস। আমার হাতটাও কেটেছিল অনেকটা। ভীষণ বকা খেলাম। রাগে অভিমানে কাঁদতে কাঁদতে দুপুরের প্রখর রোদ্দুরে কাজ ছেড়ে বাড়ি ফিরে এলাম। কিন্তু 2 দিন পর যখন দেখলাম দুপুরের এক মুঠো ভাতের জন্য মাকে হাত পাততে হয়েছে অন্যের বাড়িতে, বুকটা ফেটে গেল, শ্বাসরুদ্ধ হয়ে আসছিল। নিজেকেই ভীষণ ছোট লাগলো। এদিকে ছোট বোনটা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সেদিনই ফিরে এলাম অসহায় নির্লজ্জের মতো ক্যান্টিন মালিকের হাতে পায়ে ধরে কোনো রকমে বুঝিয়ে সেই কাজেই মুখ বুঝে বহাল রইলাম। এরপর পরিস্থিতি হাওয়া কত বদলেছে। আজ আমি এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। শহরের বুকে আমার 3 তলা বসত বাড়ি। আমার ভাই বোন আজ প্রতিষ্ঠিত, ছেলেরা উচ্চশিক্ষিত। তবে সেই দিনের কথা মনে পড়লে আজও চোখের কোণায় নিজের অজান্তেই জল চলে আসে। বাকরুদ্ধ হয়ে পড়ি, আবেগের বাণে ভেসে যায়। চিঠিটি পাঠিয়েছিলেন আমাদের নতুন বন্ধু মানস রাউত। গ্রাম পূর্ব বহলা, পোস্ট মেচেদা, জেলা পূর্ব মেদিনীপুর। স্বাগত নতুন বন্ধুকে। গোপাল মজুমদার জানিয়েছেন, বৈচিত্র্যময় উপস্থাপনা যেন সুরের ঐক্যতান। বন্ধুরা, আমরা তো পাঠ করা কোনোদিন শিখিনি। ভালো লাগে, ভালোবাসি। আমাদের সম্পাদক, আমাদের অভিভাবক সোমেন কাকু আমাদের প্রশ্রয় দেন, তাই আমরা চেষ্টা করি। তারপর যখন প্রশংসা পাই, ইচ্ছা হয় আরও ভালো করে দেখাই। সঞ্জীব সিট জানিয়েছেন, আমার এই প্রোগ্রামটা খুব হৃদয় স্পর্শ করে যাচ্ছে। তার সবটাই অনন্যা রায় চক্রবর্তী। আমি এখানে সকল উপস্থিত পরিচালক ও শ্রোতাদের জানাই আমার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। চৈতন্য দাস জানিয়েছেন, ঝর্ণা দত্তের চিঠি যেমন মনকে নাড়িয়ে দিয়ে যায়, তেমনি বিদিশা দেবী, চঞ্চল ভাই, কৃষ্ণা দেবী, আপনাদের কণ্ঠ জাদুটনায় চিঠির সাধারণ কথাগুলোও অসাধারণত্বে পৌঁছে মন ছুঁয়ে যায়। অনেক ধন্যবাদ চৈতন্য দাস দাদা। গৌতমপতি জানিয়েছেন, চিঠিতে চিঠিতে অসহায় মানুষদের সামনে দেখতে পাওয়ার অনুভূতি হচ্ছে। সাগর ঝর্ণা জানিয়েছেন, এগিয়ে চলুক পত্রালি আরও অনেক বড় হয়ে। অনেক ধন্যবাদ ঝর্ণা পিসি। হ্যাঁ, আমি পিসি বলে ডাকি। তাজিলাল সিদ্দিকী জানিয়েছেন, শুভেচ্ছা রইল সকলের জন্য। শিউলি মুখার্জি অধিকারী জানিয়েছেন, খুব ভালো লাগছে। অনন্যা রায় চক্রবর্তী জানাচ্ছেন, পরের পর্বের বিষয়টি বেশ সুন্দর। হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই। এই গানের লাইনটি কি খরাজ মুখার্জির? মনে পড়ছে না ঠিক। হ্যাঁ, এই গানের লাইনটি খরাজ মুখোপাধ্যায়ের লেখা। আমাদের আগামী পর্বের পক্ষের বিষয় হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই। হ্যাঁ, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা কৃষ্টি, বাংলা ঐতিহ্য সব কিছু নিয়ে আমরা লিখব যে আমরা কি বাঙালির সত্যি উত্তরাধিকার হতে পারছি কি। আমরা লিখব আমাদের অভিজ্ঞতা। গৌতমপতি জানিয়েছেন, ইন্দ্রাণী চক্রবর্তীর মন ছুঁয়ে গেল। মোনালিসা ঘোষদানা জানাচ্ছেন, অলোক চক্রবর্তীর চিঠিটি বড় মিষ্টি। যাই হোক, আজ এ পর্যন্তই। আবার আপনাদের প্রচুর চিঠি রয়েছে এখনও বাকি। আমাদের অনেক পত্রবন্ধু যারা আজ লাইভ শুনলেন, তাদের চিঠিগুলো রয়েছে এখনও পড়া বাকি। আগামীকাল ঠিক রাত্রি 9টার সময়। হ্যাঁ, আরেকটা ভালো কথা বন্ধুরা, সম্প্রতি কোভিড জয় করে ফিরেছেন আমাদের আরেক উপস্থাপিকা
ঋতুপর্ণা চৌধুরী গোস্বামী। একটা সুখবর জানাই, কোভিড জয় করেই উনি কিন্তু কালকে আমাদের স্টুডিওয় চলে আসছেন লাইভ চিঠি পড়তে। তাই মিস করবেন না, কালকে অবশ্যই আপনারা হাজির থাকবেন পত্রালির আসরে আগামীকাল ঠিক 9টায়। তার আগে কাল বিকেল 3টে ঠাকুরদার ঝুলি, এবারের গল্প কিচিরমিচির, গল্পকার সঞ্জীব রাহা, গল্প পাঠে তপন কুমার গোস্বামী। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। আরেকবার মনে করিয়ে দিই, আমাদের আগামী পক্ষের বিষয় হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। শুভরাত্রি।